হ্যালো, আসসালামু আলাইকুম। জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম চলে আসলাম আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে। Wow, he's picked the bones of that one. ভিডিওতে প্রথমেই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি যেখানে স্পষ্টভাবে বলা আছে বাংলাদেশের জন্য দুঃসংবাদ। অবশ্যই প্রথম ম্যাচেই হারবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। এটা আমার পূর্ববর্তী ভিডিও যেখানে আগের ভিডিওতে খুব স্পষ্টভাবে ক্লিয়ারলি ম্যাচ শুরুর অনেক আগেই বলে দিয়েছিলাম বাংলাদেশ এই ম্যাচ হারবে এবং তাই হয়েছে। সো বরাবরের মতো এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি ২ টা প্রেডিকশন করেছি ২ ম্যাচের জন্য এবং ২ টা প্রেডিকশনই ব্যাটে বলে মিলে গিয়েছে। সেই কারণে একটা বলাই যায় যে প্রেডিকশনের ক্ষেত্রে আই এম দ্য প্রেডিকশন বাবা। সে যাই হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজকের ম্যাচে বাংলাদেশ অবশ্যই হারবে সেটা আমরা জানতাম। তারপরেও বাংলাদেশের আপডেটটুকু যদি আমরা একটু দেখতে চাই তাহলে চোখ বুলাই বাংলাদেশের আপডেটের দিকে। প্রথমে টস জিতে বাংলাদেশ এই ম্যাচে ২২৮ রানে অল আউট ৪৯.৪ ওভারে। ইনফ্যাক্ট ২২৮ রান তো অনেক পরের কথা। বাংলাদেশ যেই সিচুয়েশনে খেলাধুলা করেছে সেই হিসেবে বাংলাদেশ ১২০ রান নেওয়াটাও খুব বেশি চ্যালেঞ্জিং একটা ব্যাপার ছিল। প্রথমে তো পাওয়ার প্লেতেই ৪০ রানে ৫টা উইকেট নাই। যেখানে আমাদের লর্ড শান্ত, লর্ড সৌম্য, মুশফিকুর রহিমের মতো লর্ড ইনিংসদের খুব চমৎকার ইনিংসের মাধ্যমে বাংলাদেশের এই চরম পরিণতি। তাছাড়া ম্যাচের শেষ মুহূর্তে হাল হিসেবে বলতে গেলে জাকের আলীর ১১৪ বলে ৬৮ রান এবং তাহিদ হৃদয় মোস্ট ইম্পর্টেন্ট ১১৮ বলে ১০০ রানে খুবই দুর্দান্ত একটা ইনিংসের মাধ্যমে অবশেষে বাংলাদেশ সম্মানযোগ্য একটা রানে পৌঁছিয়েছে, যেটা ম্যাচে ইন্ডিয়াকে ডিফেন্ড করার জন্য মোটেও যুক্তিসঙ্গত রান ছিল না। বাট তারপরও বলা যায় তাহিদ হৃদয়ের জন্য হেডস আপ এবং হেডস আপ। তাছাড়া ইন্ডিয়ার দিকে যদি দেখি মোহাম্মদ সামি অনেকদিন পরে ন্যাশনাল টিমে ইন করেছে এবং ন্যাশনাল টিমে ইন করে বাংলাদেশের সাথে তার আরেকবার চিনিয়ে দিল যেখানে ৫৩ রানে ৫ উইকেট, অর্থাৎ সামির সাথে বাংলাদেশের একা হার এটাই বলা যেতে পারে। হৃদয়ের ইনিংসের কথা যদি বলি, হৃদয়ের পুরো ইনিংসে সবসময় চেষ্টা করেছে এই ম্যাচে বাংলাদেশকে যতটা সম্ভব সামনে এগিয়ে নেওয়ার জন্য এবং হৃদয় ফাইনালে সেই জিনিসটা করতে পেরেছে। যদিও ২১ রানের মাথায় হৃদয়ের একটা লাইফ পেয়েছে এবং হৃদয়ের এই লাইফটুকু বাংলাদেশের জন্য অনেক বেশি কমফোর্টেবল একটা জোনে নেওয়ার জন্য যথেষ্ট ছিল। এর সেঞ্চুরির জন্য হয়তোবা বলতে হয় হৃদয় তার ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটা ইনিংস আজকে এই ম্যাচে খেলে ফেলেছে। জাকের আলী অনেকের কথা যদি বলি ৬৪ রান ১১৪ বলে বর্তমান ক্রিকেটে এটা অবশ্যই অনেক বেশি লেস রান, বাট অন্যদিকে বলতেই হবে যেখানে ৪০ রানের মাথায় ৫ উইকেট পর্যায়ে সেখানে একটা দলকে টেনে নেওয়ার জন্য বলের দিক থেকে বিবেচনা না করে মাঠে টিকে থাকাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ইস্যু। যদিও একদম শূন্য রানের মাথায় প্রথম বলে জাকের আলীর ক্যাচ মিস করেছে রোহিত শর্মা। তাছাড়া ফুল মাঠে বিভিন্ন সময় জাকের আলীর বিভিন্ন লাইফ সিচুয়েশন ছিল যেটা জাকের আলীকে অবশ্যই একটা কমফোর্টেবল জোনে নিয়ে গিয়েছে এবং আল্টিমেটলি বাংলাদেশের জন্য একটা সম্মানজনক রানে পরিণত হয়েছে। ২২৮ রানের টার্গেট ইন্ডিয়ার কাছে একেবারে দুধ ছাড়ার কোনো কিছুই না। জবাবে ৪৬.৩ ওভারে ২৩১ রান ৪ উইকেটে ইন্ডিয়ার কাছে খুব ইজিলি এই ম্যাচটা জিতে গিয়েছে। শুভমান গিলের কথা যদি বলি ১২০ রানে ১০১ রানে অপরাজিত। হোয়াট এ ম্যাচ বস, ইউ আর অলওয়েজ গ্রেট। রাহুলের কথা যদি বলি জাকের আলী যদিও একটা ক্যাচ মিস করেছে রাহুলের, তাই রাহুল ৩৯ বলে ৪১ রানে অপরাজিত। অনেকেই জাকের আলীকে এই ক্যাচের জন্য ভিলেন ভাবতেছে, বাট দ্য ট্রু ইজ ভাই রাহুলের এই ক্যাচ ওই সময় নিলেও খুব বেশি ইম্প্যাক্ট পড়ার মতো কোনো কিছু ছিলই না। কেননা ইন্ডিয়া যেই সিচুয়েশনে ছিল এই সিচুয়েশনে রাহুল আউট হলেও রাহুলের পর অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজার মতো আরো অনেক ব্যাটসম্যান আছে যারা অবশ্যই ইজিলি এই ম্যাচটা জিতে উঠতে পারতো। তাই শুধু ছেলেটাকে এইখানে তুরুপের তাস বা ভিলেন বানানোর কোনো মানে হয় না। শুভমান গিলের কথা যদি বলি ওয়ানডেতে শুভমান গিল একটা বড়ই ইন্ডিয়ার জন্য ওপেনিং এর জন্য একটা ব্লেজিং সেটা বলতেই পারি। আর বাংলাদেশের জন্য এটা বড় একটা ডেস্ট্রয়ের জন্য, কেননা এই বেচারা যতবারই বাংলাদেশকে তার নিজের কাছে পায় ততবারই মনে হয় বাংলাদেশকে বা অপোজিশনকে নিজের মতো করেই হাতে কলমে শেষ করে দেয়। যাই হোক, শুভমান গিলের জন্য অবশ্যই একটা কনগ্রাচুলেশন এবং অবশ্যই ভাই তুমি সব ম্যাচে ভালো করো, ভবিষ্যতে বাংলাদেশের সাথে ভালো না করো এটাই আরেকবার তোমার জন্য আমার দোয়া। ক্যাপ্টেন শান্তর মাথায় যে আসলে কি চলে আমি নিজেও জানি না। টস জিতে এই মাঠে কি ভিত্তিতে বা কিসের ভিত্তিতে সে ব্যাটিং নেয় এটার কোনো মাথায় আমার আসে না। যেখানে এই মাঠের এভারেজ ২৩০ থেকে ২৪০, সেইখানে অবশ্যই এই মাঠে ফার্স্ট চয়েস হওয়া উচিত ফিল্ডিং নেওয়া। কেননা বাংলাদেশ যদি ফিল্ডিং নিত এবং ২৫০ রানে যদি আগে থেকে বিট করতে পারতো তাহলে হয়তো বা একটা সুযোগ থাকলেও থাকতে পারতো। বাট ক্যাপ্টেনের মাথায় যদি এরকম থাকে যে আমাদের বোলিং বিশ্বের সেরা বোলিংদের একটা এবং ২৫০ রান আমরা নিতে পারলেই ম্যাচ জিতে যাব, তাও ইন্ডিয়ার সাথে, এটা বরাবরই একটা বোকামি চিন্তা ছাড়া আর কোনো কিছুই না। সো ক্যাপ্টেন শান্ত ভাই তুমি না পারো ম্যাচ খেলতে, না পারো ম্যাচের চিন্তা করতে, এটাই তোমার দ্বারা আরো একবার প্রমাণিত।
ম্যাচের স্টার্টিং সিচুয়েশনের কথা যদি বলি তাহলে তানজিদ তামিমের কথা বলতেই হয়। সৌম্য সরকার, লর্ড শান্ত কিংবা মুশফিক আউট হলেও তানজিদ তামিমের ২৫ বলে ২৫ রানের একটা ইনিংস আছে। যেটা বাংলাদেশের এই ইনিংসের জন্য মোটামুটি মন্দের ভালো সেটা বলতেই পারি। যদিও তানজিদ তামিম থেকে একটা 50 রান প্লাস আশা করা যেতেই পারত। বাট প্রেডিকশন আগে থেকেই বলে রাখছিলাম বাংলাদেশ এই ম্যাচ হারবে। তাই তামিম যদি আবার 50 করতো তাহলে হয়তোবা প্রেডিকশন নাও মিলতে পারত। ঠিক আছে ভাই, তুই 50 করস নাই ভালো কথা। পরের ম্যাচে ভাই তুই 50 করিস আর বাংলাদেশের জন্য একটু ভালো খেলিস। বরাবরই ইন্ডিয়া বড় টুর্নামেন্টে নিজেদের বড় দল হিসেবে প্রমাণ করে, যেটা গত বিশ্বকাপে আমরা দেখলাম আনবিটেন ফাইনাল খেললো, তাছাড়া টি-20 বিশ্বকাপে আনবিটেন ফাইনাল ট্রফি নিল এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিও প্রথম ম্যাচ ইন্ডিয়া অলরেডি জিতে গেছে। দেখা যাক ইন্ডিয়া তার জাত কতটুকু চেনাতে পারে কিংবা ইন্ডিয়া যে সেরা দল সেটা আরও একবার কতটুকু লেভেলে গিয়ে প্রমাণ করতে পারে। ততক্ষণে জনতার কথার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম বিদায় নিচ্ছি। আজকের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Wow, he picked the bones of that one.